স্নেহের শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আমি আজকে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের অ্যাগ্রোনমি এন্ড হর্টিকালচারের 8ম লেকচার নিতে যাচ্ছি। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে হর্টিকালচারাল প্রপাগেশন, যেখানে আমরা আলোচনা করব যেটা লেখা আছে ডিটেইলস about cutting, layering, budding and their merits and demerits. আমরা মূল লেকচারে চলে যাই। প্রথমে যদি আমরা খেয়াল করি উদ্যানজাত উদ্ভিদের বংশবৃদ্ধি, যে প্রক্রিয়ায় একটি সুনির্দিষ্ট উদ্ভিদ বা উদ্ভিদ গোষ্ঠীকে প্রাকৃতিক অথবা নিয়ন্ত্রিত অবস্থায় বংশবিস্তার করানো হয় তাকে উদ্ভিদের বংশবৃদ্ধি বলে। উদ্ভিদের এই বংশবৃদ্ধির শ্রেণীবিন্যাসে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে তাদের যৌন জনন এবং অযৌন জনন এই দুটি প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। যৌন জননের মধ্যে যে জনন প্রক্রিয়ায় পরাগরেণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নিষেকের মাধ্যমে যে বীজ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি যৌন জনন প্রক্রিয়া। আর অযৌন জনন, যেখানে তারা স্পোর উৎপাদন বা অন্য কোনো অঙ্গের মাধ্যমে যদি জনন ঘটায় সেটাকে আমরা অযৌন জনন বলি, যার মধ্যে একটি হচ্ছে অঙ্গজ জনন প্রক্রিয়া। অঙ্গজনন, সেখানে বীজ ব্যতীত উদ্ভিদ তার অঙ্গের মাধ্যমে বংশ বিস্তার করবে, এটাই স্বাভাবিক। আমরা এর পরে যদি লক্ষ্য করি, সেখানে অঙ্গজ জননের প্রাকৃতিক কিছু উপায় আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখানে যে জনন প্রক্রিয়া আমরা অঙ্গের মাধ্যমে যে জননটা সম্পন্ন হয় সেটাই আমরা যদি লক্ষ্য করি, যেমন কোষ বিভাজনের দ্বারা এককোষী যে সকল অণুজীব আছে, যেমন আমরা ব্যাকটেরিয়ার কথা বলতে পারি বা ইস্ট নামক ছত্রাক বা এককোষী আরো শৈবাল রয়েছে, তারা কোষ বিভাজনের মাধ্যমে তাদের বংশ বিস্তার হয়ে যায় এবং এটা প্রাকৃতিক ভাবেই তাদের হয়ে থাকে। ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা আমরা ন্যাচারাল গুলি চিন্তা করছি, সেটা ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অনেক উদ্ভিদেরই বংশ বিস্তার হয়ে থাকে। তারপরে আমরা বার্ডিং এর মাধ্যমে হয়ে থাকে, খণ্ডীভবন দেহ খণ্ডায়নের মাধ্যমে হয়ে থাকে, অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে অনেক উদ্ভিদে হয়ে থাকে, অস্থানিক মূলের মাধ্যমে হয়ে থাকে, তারপরে বুলবিলের মাধ্যমে অনেক উদ্ভিদের বংশ বিস্তার হয়ে থাকে। এই অঙ্গজনন কৃত্রিম উপায়েও আমরা করতে পারি আমাদের নিজেদের প্রয়োজনে বা আমাদের সুবিধার্থে, যেমন কাটিং বা ছেদ কলম, লেয়ারিং বা দাবা কলম, বার্ডিং বা চোখ কলম, গ্রাফটিং বা জোর কলম। এই যে অঙ্গজ প্রজনন আমরা করব, সেক্ষেত্রে এদের বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। অঙ্গজ প্রজননের সুবিধাগুলি হচ্ছে সকল চারাগুলি মাতৃ গুণাগুণ সম্পন্ন হয়ে থাকে, এটি একটা বড় সুবিধা অঙ্গজ প্রজননের। কম সময়ে অনেক উদ্ভিদ সৃষ্টি করা যায়, উদ্ভিদ তাড়াতাড়ি পরিণতি লাভ করে, যেখানে ফুল এবং ফল ধারণ করে, অর্থাৎ অল্প সময় কলম করে উদ্ভিদে ফুল ফল ফলন দিয়ে থাকে। যেসব উদ্ভিদের বীজ হয় না বা হলেও ভালো গাছ হয় না, এমন সব উদ্ভিদের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ উপযোগী হয়ে থাকে। আমরা এরপরে এদের অসুবিধা যদি আমরা খেয়াল করি, মাতৃ উদ্ভিদ রোগাগ্রস্ত হলেও অঙ্গজ জননের মাধ্যমে সুষ্ঠু উদ্ভিদে রোগের বিস্তার ঘটে থাকে, এটি একটি অঙ্গজ প্রজননের অসুবিধা। তুলনামূলকভাবে এই পদ্ধতি একটু খরচ বেশি হয় এবং নতুন জাত তেমন নতুন জাত সৃষ্টি হয় না, এটাও এক ধরনের অসুবিধা। সৃষ্ট উদ্ভিদ অনেক সময় খুব অল্প আয়ু পেয়ে থাকে, কারিগরি জ্ঞানেরও এখানে প্রয়োজন হয়। যদি দক্ষ কৃষক না হয় বা দক্ষ শ্রমিক যদি না হয়, তাহলে আমরা অঙ্গজ প্রজনন একজন কৃষক সফল নাও হতে পারে। আমরা এবার আমাদের সিলেবাস অনুযায়ী যে কাটিং, আমাদের কলম পদ্ধতি বর্ণনা করতে বলা হয়েছে, আমরা সেখানে চলে যাচ্ছি। কাটিং যদি আমরা খেয়াল করি, নাম থেকেই বোঝা যাচ্ছে যে উদ্ভিদের কাণ্ড, পাতা বা মূল অর্থাৎ এরকম কোন অঙ্গকে মাতৃ উদ্ভিদ দেহ থেকে কেটে আলাদা করে সেখানে উপযুক্ত পরিবেশ এবং মাধ্যমে স্থাপন করে যদি মূল গাছের অনুরূপ আমরা নতুন কোনো গাছ উৎপাদন করতে পারি, সেই পদ্ধতিকে বলা হয় ছেদন বা কাটিং পদ্ধতি। এখন এই কাটিং বা ছেদন কলম পদ্ধতি ৩ ধরনের হয়ে থাকে। পাতা, আমরা যদি খেয়াল করি, এই পাতা থেকে যদি হয় সেটা হচ্ছে পাতা কাটিং, পাথরকুচি শতমূলিতে এরকম হয়ে থাকে। তারপরে কাণ্ড কাটিং, যেখানে ডাল বা ডালের অংশ বিশেষ যেমন লেবু, পেয়ারা, গোলাপে হয়ে থাকে।
আর মূল কাটিং যেটা মূল বা মূলের অংশ হতে হয়ে থাকে, যেমন আপেল, পেয়ারা, বেল, কাঁকরোল এরকম উদ্ভিদের ক্ষেত্রে ছেদন কাটিং করা হয়। আমরা এরপরে চলে যাচ্ছি কাটিং বা ছেদ কলমের কিছু ছবিতে। যেমন ১ম টা এখানে আমরা কাণ্ড দেখতে পাচ্ছি। কাণ্ড কাটিং কলম যেটা, আমরা যদি লক্ষ্য করি এখানে গোলাপের কিছু কাটিং দেয়া আছে। এটা একদম সহজ একটি পদ্ধতি। তাহলে যে কেউ এটা করতে পারে। ১ম এই এখানে ১ম খেয়াল রাখতে হবে আমরা একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করব এই পদ্ধতিতে। মাতৃ উদ্ভিদ নির্বাচন করার পরপরই সেখানে তার পাতাগুলি বিচ্ছিন্ন করে ফেলবো। শুধু ব্রাঞ্চ গুলি এখানে থাকবে। এই এই যে ব্রাঞ্চ গুলিকে ছোট, ছোট টুকরা করতে হবে। টুকরা অনেকটা ১৫ থেকে ২২ সেন্টিমিটার লম্বা, পেন্সিলের মতো মোটা এবং শক্ত ডালগুলিকে বাছাই করে নেওয়া হয়। এরপর মানে আমরা কোন একটা টব আগেই প্রস্তুত করে রাখতে হবে, যেগুলোতে টব লাগানো হবে এবং এই অ্যা গোলাপের ব্রাঞ্চ গুলিকে ওই উর্বর মাটি যেখানে সার দেয়া আছে বা জৈব সার দেয়া আছে লাগানো হয়। তবে অনেক সময় প্রয়োজনে এদেরকে একটু শোধন করে নিতে হয়। সেজারডিক্স B3 বা কোনো ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিলে ভালো। এ এভাবে বেশ কয়েকদিন রাখার পর এই ব্রাঞ্চ থেকে নিচের দিকে মূল গজাবে এবং উপর দিয়ে পাতা গজাবে। এভাবেই বেশ কিছু কলম অল্প জায়গায় করা হয়। পরবর্তীতে অ্যা প্রতিটা কলমকে আলাদা, আলাদা টবে স্থাপন করা হয়। এ হচ্ছে কাণ্ড পদ্ধতি। আমরা এরপরেরটা যদি খেয়াল করি, যেমন এটা আমরা আরেকটি এ সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ পাতাবাহারের মতো, আ যেটা স্নেক প্লান্ট হতে পারে আমাদের এখানে। এটার পাতাকে আমরা ১ম এ আ সুস্থ সবল নিরোগ উদ্ভিদ দেখেই গাছটা নির্বাচন করব মাতৃ উদ্ভিদ হিসেবে। পাতাকে মাটি দেওয়া থেকে বিচ্ছিন্ন করে ৭ থেকে ১০ সেন্টিমিটার ছোট, ছোট টুকরা করব এবং আগেই টব রেডি থাকবে সার দিয়ে এবং মানে টবের জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে প্রস্তুত করে রাখতে হবে। সেখানে পাতার ১/৩ মাটিতে পুঁতে দিতে হবে এবং বাকিটুকু উপরে থাকবে। কিছুদিনের মধ্যেই সেখানে আমরা যদি লক্ষ্য করি এদের অ্যা উম আ চারা গাছ উৎপন্ন হবে প্রতিটা থেকেই। এগুলো পাতার মাধ্যমে। এরপর আমরা যদি খেয়াল করি মূলের মাধ্যমে যদি আমরা খেয়াল করি, এটা একটা উদ্ভিদের মূলকে এই যে এখান দেয়া আছে এই জায়গাটা কেটে ফেলে এই যে আলাদা একটা টবে লাগানো হলো। লাগানোর পরে সেই মূলে সেখানে অবশ্যই আগে টব প্রস্তুত করে সার বা রাসায়নিক বা জৈব সার দিয়ে প্রস্তুত করা হলো। যে প্রয়োজন মতো এবং সময় মতো যদি আমরা পানি ব্যবহার করি, পানি দেই, তার উপরে তার কাণ্ড এবং নতুন পাতা গজায়। এরকম ক্ষেত্রে একাধিক যদিও এখানে আমাদের ছবিতে একটি দেয়া আছে, একাধিক মূলও একসাথে লাগানো যায়। পরে স্বতন্ত্র টবে কলমগুলিকে স্থাপন করলে অ্যা উম প্রতিটি আলাদা, আলাদা গাছ তৈরি হবে। লেবু, আপেল বা পেয়ারা এরকম কর্তন করা হয় বা কাঁকরোল করা হয়। এটা আমরা আগেই এক্সাম্পল এ বলেছি। এরপরে আমরা যদি লক্ষ্য করি এই গেল কাটিং পদ্ধতি। আমরা এই কাটিং পদ্ধতির বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধা যদি আমরা খেয়াল করি, এই পদ্ধতিতে এদের খুব সহজ এবং সাশ্রয়ী, সহজে এটা করা যায়। এই পদ্ধতি অবলম্বন করে একটি গাছ থেকে অসংখ্য গাছ একবারে উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে উৎপন্ন নতুন চারাগাছ মাতৃ গুণাগুণ অক্ষুণ্ণ রাখে। এই পদ্ধতি অবলম্বনে তেমন কোনো দক্ষতারও প্রয়োজন হয় না। ফুল এবং ফল গাছের বংশবিস্তারে একটি অনবদ্য ভূমিকা রাখে এক্ষেত্রে। স্বল্প পরিসরে অর্থাৎ খুব অল্প জায়গায় অনেক কলম লাগানো যায় এক্ষেত্রে। আমরা অলরেডি ছবিতে দেখেওছি যে অল্প জায়গায় অনেকগুলি কলম করা যায়। আর ছেদ কলমের কিছু অসুবিধা রয়েছে। সেক্ষেত্রে অ্যা এই পদ্ধতি অবলম্বনে উপযুক্ত পরিবেশ এবং ব্যবস্থাপনার প্রয়োজন হয়। তা না হলে অনেক সময় যে কর্তিত যে অংশে মূল গজানোর সেক্ষেত্রে সম্ভাবনা কম থাকে। চারাগাছ মাটিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এক্ষেত্রে কলম মারাও যেতে পারে। দূরবর্তী স্থানে এই কলম পরিবহন একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। যে গাছ থেকে উদ্ভিদ অঙ্গ নেয়া হয় তার নির্বাচনটা জরুরি। কেননা সকল গাছে এ ধরনের কলম নাও হতে পারে। প্রধান মূল সৃষ্টি না হলে প্রাকৃতিক কারণ যেমন ঝড় বা বাতাসে বৃষ্টিপাতে এই কলম ক্ষতিগ্রস্ত হতে পারে বা পরবর্তী কলমের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ হলো কাটিং পদ্ধতির আমাদের বর্ণনা। আমরা এরপরে চলে যাই লেয়ারিং পদ্ধতি বা
দাবা কলম পদ্ধতিতে আমরা যদি চলে যাই, দাবা কলম যেখানে মাতৃগাছের সাথে সংযুক্ত রেখেই উপযুক্ত শাখা, উপযুক্ত বলতে কলম উপযোগী শাখা, মূল শাখার মূল উৎপাদন করে পরবর্তীতে গাছ থেকে পৃথক করে অন্য একটি জায়গায় রোপণ করে যে কলম করা হয় তাকে দাবা কলম বলা হয়। এখানে আমাদের বেশ কিছু দাবা কলমের আ নাম দেয়া আছে। যেমন সরল দাবা কলম, তারপর হচ্ছে যৌগিক, টিপ, ট্রান্স, স্টুল বা মাউন্ট এবং এয়ার লেয়ারিং। আমরা এদের বর্ণনায় চলে যাই। ১ম টা হচ্ছে সরল দাবা কলম। সরল দাবা কলমে আমরা যদি লক্ষ্য করি এর পদ্ধতিতে যদি আমরা চলে যাই, ছবিতে বোঝাই যাচ্ছে একটা উদ্ভিদ তার অ্যা ব্রাঞ্চ কে আমরা দূরে নিয়ে বাঁকিয়ে তারপরে একটা জায়গায় আমরা কি করলাম? মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। মাটি দিয়ে উপরে কিন্তু এখানে যদিও দেখানো হয়নি, উপরে ফালিয়াতে কিছু ইট বা এরকম কাঠের গুঁড়ি এরকম ভারী কিছু দিতে হবে যাতে ব্রাঞ্চটা এই মাটি এই মাটি ঠেলে উঠতে না পারে। কিন্তু তার কাণ্ডের অগ্রভাগটা আবার মাটির উপরে থাকবে। এখানে আমাদের কিছুদিন পানি দিতে হবে। এখানে ২ টা কলম একসাথে এখন দেখা যাচ্ছে এই একটা এবং এই একটা। এখানে বেশ কিছুদিন পানি দেওয়ার পর নিচের দিকে যে মূল গজায়। মূল গজানোর পরে দেহ থেকে এই কলমটিকে মূল সহ বিচ্ছিন্ন করে কাঙ্ক্ষিত জায়গায় লাগানো হয়। এতে একই সাথে একই গাছে একাধিক কলম করা যেতে পারে। এখানে আমরা যে বর্ণনা দিয়েছি সেটাই কিন্তু ছবিতে দিয়েছে। গাছের ডালকে ধনুকের মতো বাঁকিয়ে মাটিতে চাপা দেওয়া হয়। এখানে লেবু, পেয়ারা বা বাগান বিলাস উদ্ভিদে এই জাতীয় কলম করা যায় এবং একই গাছে অনেকগুলি কলম করা যায়। এটা একটা বড় সুবিধা এই সরল দাবা কলমের। আমরা এরপরে চলে যাচ্ছি যৌগিক দাবা কলম বা যৌগিক লেয়ারিং আমরা যদি খেয়াল করি, এটাও দেখা যায় এখানে ছবিতে যদি আমরা লক্ষ্য করি, একটি কাণ্ড থেকে অনেকগুলি একটা কাণ্ডে অনেকগুলি কলম একসাথে করা যায়। আমরা যদি এইখানে খেয়াল করি ছবিতে, অনেক বড় একটা ব্রাঞ্চ মাটির কাছাকাছি আছে। তাকে এই বাঁকানো হলো, আবার এই কান্ডটা মাটির উপরে নিয়ে আসা হলো, আবার বাঁকানো হলো, আবার উপরে উঠে আসলো, আবার বাঁকানো হলো, আবার এই যে জায়গায় বাঁকা হয়ে মাটির নিচে দেয়া হলো, সেই জায়গায় মাটি উপরে দিয়ে তার উপরে একটা ভার দিয়ে চাপা দেওয়া হয় যাতে ওই অংশগুলি মাটির নিচে থাকে এবং নিয়মিত পানি দেওয়া হয়। পানি দেওয়া হইলে ওই জায়গা থেকে নতুন কুঁড়ি গজায় বা চারা গজাতে থাকে। এখন এই ছবি প্রেক্ষাপটে এখানে কলম হবে এখান থেকে এর আগ পর্যন্ত একটা, আবার এখান থেকে এই হবে একটা, এখান থেকে বাকিটা হবে একটা। অর্থাৎ ৩ টা কলম, একটা ব্রাঞ্চ। আমাদের সরল দাবা কলম হচ্ছে একটা ব্রাঞ্চ থেকে একটাই কলম। এখানে আরো বেশি সুবিধা ৩ টা কলম হওয়ার সুযোগ এখানে থাকে এবং একাধিক ব্রাঞ্চ ব্যবহার করলে তো এক গাছে অনেকগুলি কলম চলে আসতে পারে। তো আমরা যদি খেয়াল করি এই এটা কিছুদিন রাখার পর নিচে মূল গজাবে। আর প্রতিটা উদ্ভিদেরই প্রতিটা আ কলমেরই মূলের আগের থেকে শুরু করে পরের কলমের আগ পর্যন্ত কেটে নিয়ে অন্য জায়গায় লাগাতে হবে। আবার এখান থেকে কেটে নিয়ে এই পর্যন্ত কেটে আরেক জায়গায় লাগাতে হবে। আবার এখান থেকে এই পর্যন্ত কেটে। এভাবে যৌগিক কলম করা হয়। আর একাধিক পাওয়া যায় বিধায় এটাকে যৌগিক কলম বলে। আমরা এরপরে খেয়াল করি টিপ লেয়ারিং বা ডগায় দাবা লেয়ারিং। এই পদ্ধতিতে আমরা যদি লক্ষ্য করি একটা উদ্ভিদের শাখার অগ্রভাগকে সম্পূর্ণভাবে মাটি দ্বারা ঢেকে দেওয়া হয়। পরবর্তীকালে কাণ্ডের শীর্ষদেশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মাটির নিচ থেকে মূল উৎপন্ন করে এবং মাটির উপরে কাণ্ড হিসেবে অবস্থান করে। কালো বেরি বা রাসবেরিতে এরকম দেখা যায়। আমরা অবশ্য যৌগিক কলমটাও কিন্তু আমরা অ্যা অনেক ক্ষেত্রেই বাগান বিলাস বা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে পেয়ে থাকি। আর টিপ লেয়ারিংটা আমরা পেয়ে থাকি কালো বেরি বা রাসবেরির উদ্ভিদে। ছবিতে দেখতেই পাচ্ছি আমরা এই যে ব্রাঞ্চের একদম অগ্রভাগটাই মাটির নিচে প্রবেশ করে দেওয়া হয়েছে। একদম অগ্রভাগ কিন্তু অ্যা সরল কলমগুলিতে এটা ছিল না। তার ব্রাঞ্চের অগ্রভাগটা মাটির উপরে ছিল। তার মাঝ বরাবর কোণটা যেয়ে মাটির নিচে ছিল। অগ্রভাগটা প্রবেশ করে দেওয়াতে এইখান থেকেই এই যে লেখা আছে বাড়িটি, হ্যাঁ, এই জায়গা থেকেই তার নতুন চারা গজায়। পরবর্তীতে এটাকেই মাটি দেওয়া থেকে আলাদা করে নতুন জায়গায় লাগানো হয় এবং সেটাই কলম হিসেবে কাজ করে। এখানেও সেইম।
তাহলে আমরা টিপ লেয়ারিংটা আমরা বুঝতে পারছি। এরপর আমরা চলে যাই আরেকটা লেয়ারিং পদ্ধতি, সেটা হচ্ছে ট্রান্স লেয়ারিং। ট্রান্স লেয়ারিং হচ্ছে নালায় দাবা কলম। গাছের গোড়ায় জমিতে নালা তৈরি করে যখন সেই গাছের ডাল নালায় রেখে মাটি চাপা দেওয়া হয়, তখন কিন্তু এই ধরনের কলমকেই বলা হয় ট্রান্স বা নালায় দাবা কলম। মাটিতে চাপা দেওয়া ডালের ডগা মাটির উপর থাকা অবশ্যই অ্যা বাঞ্ছনীয়। কিছুদিনের মধ্যে মাটির নিচে ডালের প্রত্যেক গাঁট থেকে মূল ও শাখা বের হয়। তখন ডালটিকে প্রধান গাছ থেকে পৃথক করে নিলে নতুন চারা পাওয়া যাবে। নাশপাতি, চেরি এবং আপেল এরকম আমরা দেখতে পাই এই যে এটা একটা নালা কাটা হয়েছে যেখানে পানির একটা প্রবাহ থাকবে এবং তার অনেকগুলি ব্রাঞ্চে তার অগ্রভাগ কেটে দিয়ে এভাবে করা হয়েছে এবং একটা চারা গজিয়েছে, এ একটা। এখন এদেরকে প্রত্যেককে ছোট, ছোট জায়গা করে কেটে আলাদা করে নতুন জায়গায় লাগালেই কিন্তু প্রত্যেকটা থেকে অ্যা উম মানে নতুন গাছ পাওয়া যাবে। এটা হচ্ছে ট্রেন্স লেয়ারিং আমরা যদি খেয়াল করি। এরপর হচ্ছে স্টুল লেয়ারিং। স্টুল বা মাউন্ড লেয়ারিং এটার আরেক নাম হচ্ছে গুঁড়ি লেয়ারিং। এই পদ্ধতিতে উদ্ভিদের বর্ধিষ্ণু সময়ে মাটি থেকে যে সামান্য উপরে আমরা উদ্ভিদটা যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় আর গাছটা যখন বড় হয়, এক্ষেত্রে মাটির আমরা যদি খেয়াল করি, মাটি থেকে অল্প একটু উপরে আমরা গাছের গোড়াটা কেটে ফেলবো। এই যে এখানে আমরা যদি ছবিতে যদি দেখি, এই মাটির সমতল জায়গা হচ্ছে এটা, গাছটা এই যে এই থেকে এই পর্যন্ত মোটা হয়েছিল এবং বড় হয়েছিল। এই মাটি থেকে আমরা একটু উপরে এই জায়গাটা কেটে দিলাম। কেটে দিয়ে এই যে মাটি দিয়ে আমরা ঢেকে দিয়েছি। ব্যাস। এবার মাটি থেকে সে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিবে, মাটিতে থেকে সে পানি নিবে। যদি পর্যাপ্ত পানি না থাকে প্রয়োজনে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিছুদিন পরে দেখা যাবে কয়েক সপ্তাহের মধ্যেই এই গুঁড়ি থেকে চারপাশে অনেকগুলি ব্রাঞ্চ বের হচ্ছে এবং তাদের প্রত্যেকটা ব্রাঞ্চের গোড়ায় কিন্তু এই যে মূল আছে। প্রত্যেকটা ব্রাঞ্চ। এই মূল সহ এই জায়গাটা কেটে প্রত্যেকটা ব্রাঞ্চকে যদি আমরা স্বতন্ত্র একটি জায়গায় লাগিয়ে রাখি, প্রতিটাই একেকটি গাছে পরিণত হবে। এইভাবে এই এই গুঁড়ি কলম পদ্ধতি বা স্টুল পদ্ধতিতে আমরা একটি গাছের গোড়া কেটে অনেকগুলি আমরা গাছ তৈরি করতে পারি। কলম পদ্ধতিতে আপেল বা গুচবেরিতে এরকম করা হয় স্টুল পদ্ধতি। আমরা এরপরে যদি খেয়াল করি এয়ার লেয়ারিং, যেটা এই ক্ষেত্রে বায়ুতে আমরা যদি এই যে মাটির উপরে গাছের ঢালে আমরা যদি খেয়াল করি ডালটাকে একটু বাঁকিয়ে নিয়ে ব্রাঞ্চ, এটা আমাদের একটু আঙ্গুলের মতো মোটা এরকম ২ ইঞ্চি পরিমাণ, এই যে এখান থেকে এখানে ইঞ্চি পরিমাণ বাকলটাকে ঘুরিয়ে তোলা হয়। ঘুরিয়ে আমরা বাকলটা তুলে ফেললাম। তুলে ফেলার পর ২ ভাগ মাটি ১ ভাগ পচা গোবর মিশিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে এই ছাল তুলে যাওয়া জায়গাটাতে আমরা ঢেকে দিব এবং গুটির মতো করব। এরপর ওইটাকে আমরা একটা ছালার বস্তা দিয়ে ঢেকে দিব। ছালার বস্তার এই প্রান্ত আর এই প্রান্ত ২ প্রান্তে আমরা সুতা দিয়ে গিঁটু দিয়ে দিব। গিঁট দিয়ে দেওয়ার পরে আমাদের খেয়াল রাখতে হবে বর্ষাকাল যদি থাকে তাহলে এই মোটামুটি যেহেতু ছালার বস্তা দেওয়া অন্য কোনো বস্তা দিলে হবে না। কারণ ছালার বস্তা হচ্ছে কি পানি ধরে রাখতে পারে। আমরা যদি ইয়ার পলিথিনের ব্যাগ বা অন্য কোনো ব্যাগ আমরা ব্যবহার করি, তারা পানি ধরে রাখতে পারবে না। যার কারণে গুটি শুকায়া যাবে একটু রৌদ্র হলেই। তো ছালার মধ্যে বৃষ্টির পানি পড়লেই সে ধরে রাখতে পারবে এবং ওই জায়গাটা সবসময় ভিজে, ভিজে থাকবে। আবার একই সাথে উপর থেকেও কোনো ট্যাপ পদ্ধতিতেও কিন্তু ফোঁটায়, ফোঁটায় পানি দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। একটা পর্যায়ে দেখা যাবে এখান থেকে মূল গজাবে। বোঝাই যাচ্ছে এটা একটা লেবু গাছ। লেবু গাছে একসাথে অনেকগুলি এ জাতীয় কলম করা যায়। লেবু ছাড়াও লিচু, ডালিম এসব গাছেও করা যেতে পারে একসাথে অনেকগুলি। মূল গজানোর পর তারপরে এই যে যে জায়গাটায় গুটি করা হলো তার ঠিক আগের এই জায়গায় কেটে তারপর এটাকে স্বতন্ত্র জায়গায় লাগানো হয় নতুন গাছ হিসাবে এই কলমটিকে। এভাবে এয়ার লেয়ারিং করা হয়। আমরা এই যে দেখলাম যে দাবা কলম বা লেয়ারিং কলম আমরা যদি খেয়াল করি, এর বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে লেয়ারিং এ। আমরা সুবিধাগুলো যদি দেখি, মাতৃ উদ্ভিদের সাথে একদম এরা সংযুক্ত অবস্থায় করা যায়। দাবা কলম বিভিন্ন ফ্যাক্টর যেমন আর্দ্রতা, তাপমাত্রা ও পানির সাথে সম্পর্কযুক্ত নয়। কতিপয় উদ্ভিদের দাবা কলম একেবারে অনবদ্য ভূমিকা রেখেছে যেমন গোলাপ। গোলাপের ক্ষেত্রে তো একেবারে দাবা কলমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমরা যদি এর অসুবিধাও খেয়াল করি, দাবা কলম একটু বংশ বিস্তার একটু ধীর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বংশ বিস্তারের হার তুলনামূলকভাবে একটু কম হয়। দাবা কলম পদ্ধতিতে মাতৃগাছ হতে সীমিত সংখ্যক নতুন গাছ উৎপাদন করা যায়। আর এই পদ্ধতি প্রয়োগের জন্য দক্ষ লোকের প্রয়োজন। দক্ষ লোক না হলে কিন্তু দাবা কলমের সঠিক প্রয়োগটা হবে না। আর দাবা কলম পদ্ধতিটা একটু কষ্টসাধ্য এবং অধিক সংখ্যক নতুন উদ্ভিদের জন্য অধিক সংখ্যক মাতৃগাছ প্রয়োজন হতে পারে। এ হচ্ছে দাবা কলমের সুবিধা এবং অসুবিধা। আমরা এরপরে যদি চলে যাই বাডিং পদ্ধতি। বাডিং অর্থাৎ চোখ কলম পদ্ধতি। চোখ কলম বা সেখানে বোঝাই যাচ্ছে চোখ কোন একটা গাছ থেকে বা বার্ড পৃথক করে এ ধরনের কলম করা হয়। আমরা সংজ্ঞাটা যদি একটু খেয়াল করি, কোন উন্নত জাতের গাছের পুষ্প মুকুল অপর একটি গাছের শাখা বা কাণ্ডে প্রবেশ করিয়ে দেওয়া পদ্ধতিকে বাডিং বা চোখ কলম বলা হয়। এ ধরনের কলম বিভিন্ন ধরনের হতে পারে, যেমন টি বার্ডিং, পরকার্ট বার্ডিং, চিফ বার্ডিং এবং রিং বার্ডিং। আরো বার্ডিংও থাকতে পারে আমরা যদি খেয়াল করি। এরপরে আমরা এই ধরনের বার্ডিং একটু বর্ণনা যদি আমরা লক্ষ্য করি চিত্রে সহ। টি বার্ডিং। টি বার্ডিং সাধারণত কুল, লেবু, গোলাপ, আমলকি এই জাতীয় গাছে করা হয়। এক্ষেত্রে গাছের ১ থেকে ১.৫ ফিট দূরে স্টক গাছ বসিয়ে উপযুক্ত যত্ন ও পরিচর্যা করে সেগুলিকে সতেজ করে তোলা হয়। ৬ মাস থেকে ২ থেকে ৩ বছর বয়স পর্যন্ত বয়সে মোটামুটি পেন্সিলের মতো মোটা স্টক গাছগুলির কলিকলম। কলিকলম বলতে আমরা চোখ কলমকে বুঝছি বা বাডিং টি বাডিংকে বুঝছি। স্টকটি স্টক বলতে এখানে যেই উদ্ভিদে চোখ লাগানো হবে যেমন এটাতে এই যে কুড়িটাকে এখান থেকে বিচ্ছিন্ন করে এনে এই যে এইটাকে লাগানো হচ্ছে। কাজেই এই ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে স্টক। আর এইটা থেকে যে বার্ড সংগ্রহ করা হলো সেটা হচ্ছে সায়ন। আমরা আগে এটা ক্লিয়ার করে নিলাম। এবার আমরা বর্ণনাটা যদি খেয়াল করি। স্টক গাছটিকে সরলভাবে বেড়ে ওঠার জন্য তার চারপাশের ডালগুলি কিছু দূর পর্যন্ত ছেঁটে রাখা দরকার। এই যে স্টক যদি গাছটা হয়, আমরা যদি খেয়াল করি এই যে তার চারপাশের ডালপালাগুলি কেটে রাখা হয়ে গেছে। তারপর কলম করা ছুরি দিয়ে মাটি থেকে ১৫ সেন্টিমিটার উপরে স্টক গাছের ২ টি পর্বের মাঝখানে সরল জায়গায় ইংরেজি হরফের টি এর মতো করে কাটা হয়। ঠিক এই যে মাটি থেকে প্রায় ১৫ সেন্টিমিটার উপরে এখান থেকে এখানে এই জায়গায় যেখানে এই যে অলরেডি বেঁধে দেওয়া রাখা হয়ে গেছে এইটুক টি এর আকারে এই যে এই এইভাবে এই যে টি আর এই যে নিচের দিকে এই আর এই টি এর মতো করে বাকল সরানো হয়ে গেছে। আমরা যদি দেখি টি এর মাথা হবে স্টকের মোটা দিকের জুড়ে, অর্থাৎ স্টকের এই যে উপরের দিকের এই জায়গাটা জুড়ে। রেখাটি হবে স্টকের গা বরাবর, অর্থাৎ রেখাটি হবে এই যে নিচের দিকে ২ থেকে ৩ সেন্টিমিটার লম্বা করা হয়। এরপর কলম করা ছুরির বাটের পিছনের পিতলের বা হাতের বোঁতা পাতলা অংশ দিয়ে কাঠ থেকে ছালটাকে খুব সাবধানে আলগা করা হয়। অর্থাৎ এই যে এখান থেকে ছুরিটাকে এটা কিন্তু মূলত সায়ন। আর এগুলো হচ্ছে স্টক। এই সায়নটাকে আস্তে ছুরি দিয়ে ঠিক এইটার মাপেই কেটে এখান থেকে আলাদা করা হয় এবং এই মাঝ বরাবর খাপে লাগানো হয়। আর লাগানোর পরেই কিন্তু এবার চারপাশে এটাকে ঘুরিয়ে সুতা দিয়ে বা ফিতা জাতীয় কোনো উপাদান দিয়ে পেঁচিয়ে রাখা হয় এবং সেখানে গাছে যদি নিয়মিত পানি দেওয়া হয়, তবে গাছ যে পানি উত্তোলন করে বা খাদ্যবস্তু উৎপাদন করে তার একটি অংশ এটাতে এই বাড়ে যাচ্ছে নতুন যে কুঁড়ি। কুঁড়ি আনার সময় শুধুমাত্র তার বাকল সহ এখানে আনা হয়। তাহলে কুঁড়ি থেকে আসে শুধু বাকল আর কুঁড়িটা, কিন্তু সায়নের ক্ষেত্রে স্টকে শুধু বাকলটা তুলে ফেলা হয়, যার কারণে এই কুঁড়ির বাকল ও সায়নের কাণ্ড একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তখন খাদ্যপুষ্টি এবং পানি স্টক থেকে শোষণ করাটা খুব কঠিন কিছু হয় না। আর কিছুদিনের মধ্যেই গাছে সে জোড়া লেগে যায় এবং আ সম্পূর্ণ নতুন ব্রাঞ্চ তৈরি হয়। এভাবেই অনেক ক্ষেত্রে কুলের মধ্যে আমরা দেই কুল গাছে
একটি ব্রাঞ্চে আমরা দেখি যে মিষ্টি বড়ই ধরে, আর একটা ব্রাঞ্চে দেখি টক বড়ই ধরে, এই ধরনের কলমের কারণে। আমরা টি বাডিং এর পরে আমরা চলে যাই ফরকার্ড বাডিং। আম গাছ বা জাম গাছে এই ধরনের বাডিং হয়ে থাকে। আমরা ছবিতে যেই দেখছি সেটা বোঝাই যাচ্ছে আম গাছের ব্রাঞ্চে এ ধরনের বাডিং করা হয়েছে। এই পদ্ধতি স্টক এর গাছের গায়ে। আমরা আগেই বলেছি স্টক হচ্ছে যেই গাছটাতে বার্ড লাগানো হয়, বার্ড মানে হচ্ছে কুঁড়ি। যেই গাছে বার্ড বা কুঁড়িটা লাগানো হবে সেটা হচ্ছে স্টক। আর যেই গাছ থেকে কুঁড়িটা নিয়ে আনা হবে সেটা হচ্ছে সায়ন। এই পদ্ধতি স্টক গাছের পাশে ৬ মিলিমিটার তফাৎ খাড়াভাবে ২ থেকে ৩ সেন্টিমিটার লম্বা ২ টি সমান্তরাল দাগ কাটা হয়। এই যে এই যে এখানে আরেকটা এখানে। এরকম পাশাপাশি সমান্তরালে ২ টা দাগ কাটা হয়। তারপর লম্বা দাগ দুটোর উপরের দিকে জুড়ে দেওয়া হয় এবং সাবধানে কাঠের গা থেকে ছালটাকে আলাদা করা হয়। অর্থাৎ খুব সাবধানে এই যে এখানে কাঠের গা থেকে শুধু ছালটাকে আলাদা করা হয়েছে। এই যে ছালটাকে আলাদা করা হয়েছে। তারপর সায়ন ডাল থেকে অনুরূপ মাপের কলি সহ বা ওই বার্ড সহ ছাল তুলে নিয়ে সেটাকে স্টক গাছের ছাল তোলা অংশে বসিয়ে দিয়ে স্টকের ছাল সহ পলিথিনের ফিতা দিয়ে বেঁধে দিতে হয়। যেখানে স্টকের এই যে পলিথিন দিয়ে বা উম সুতা দিয়ে এরকম বেঁধে দেওয়া হয়েছে। ৮-১০ দিন পর বাঁধন খুলে দেখা যাবে যে ছাল সহ যে কুঁড়িটা লাগানো হয়েছে তা স্টকের মধ্যে সম্পূর্ণরূপে জোড়া লেগে গেছে। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই নতুন অ্যা উ কুঁড়িটা বড় হতে থাকে এবং অনেক সময় নতুন কুঁড়িও গজায়। এভাবে 4 কাট বাডিং করা হয়। আমরা আগে এটা দেখতে অনেকটা এই যে জিহ্বার মতো গঠন, এই যে জিহ্বার মতো গঠনটা ছাল তুলে নেওয়া হয়। এজন্য এটাকে 4 কাট বাডিং বা কেউ জিহ্বা বাডিং ও বলে। আমরা এরপরে চলে আসি চিফ বার্ডিং। আমরা যদি খেয়াল করি চিফ বার্ডিং। এক্ষেত্রে ছবিতে আমরা ১, ২, ৩, ৪, ৫ টা ছবি দেখতে পাচ্ছি আমরা। এটাকে চিপ বার্ডিং কেউ কোটি বার্ডিং ও বলে থাকেন। মাটি থেকে ২০ থেকে ২২ সেন্টিমিটার উপরে ধারালো ছুরি দিয়ে চারার গায়ে ছুরি বসিয়ে তেচড়াভাবে কাটতে হবে। এই যে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে তেচড়াভাবে কাটা হয়েছে, ছবি দেখেই বোঝা যাচ্ছে যে কাটার ধরনটাও দেয়া আছে। কাটতে হবে। এমনভাবে টানতে হবে যেন ছুরি কাণ্ডের ১/৩ গভীরতা চলে যায়। কাণ্ডের আয়তন যা তার ১/৩ ছুরি কাণ্ডের গভীরে চলে যাবে। এবার ছুরি তুলে নিয়ে কেটে বাকলটা কি দেহটাকে আলাদা করতে হবে। এরপর নির্দিষ্ট জাতের সায়ন একটি পেন্সিলের মতো মোটা শাখা থেকে অনুরূপ মাপের একটি চোখ তুলে নেওয়া হবে। অর্থাৎ আমরা যদি সায়ন থেকে চিন্তা করি সেখান থেকে একটা চোখ এই মাপের অনুযায়ী কেটে ছালসহ এখানে নিয়ে আসবে এবং এই খাপে এখানে লাগানো হবে। এরপর ফিতা দিয়ে বা সুতা দিয়ে এটাকে চারদিকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হয়। শুধু এই যে কুঁড়িটাকেই শুধু বাইরে রাখা হয়, এটাকেই বাঁধা হয় না। বাকি ২ পাশে পুরোটা বেঁধে দেওয়া হয়। ৩-৪ সপ্তাহের মধ্যে চোখটি জোড়া লেগে যায় এবং জোড়া লাগার পর ৪ থেকে ৫ সেন্টিমিটার জায়গায় চারার মাথার অংশটি কেটে ফেলা হয়। অর্থাৎ আগের যে চারাটা আছে তার উপরে এই যে স্টক যেটা তার উপর অংশ কেটে দেওয়া হয়। পরবর্তীতে নতুন পরিচয়ে যে উন্নত জাতের যে কুড়ি এনে লাগানো হলো সেই পরিচয়ে গাছটি বড় হতে থাকে। আমরা আমে বা বাগান বিলাস গাছে এরকম আমরা কলম দেখতে পাই চিপ বার্ডিং। আমরা এরপরে যদি খেয়াল করি রিং বার্ডিং অর্থাৎ আ আংটি চোখ কলম আমরা যদি খেয়াল করে থাকি, ছবিতে দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সায়ন, এটা হচ্ছে স্টক। স্টকের একটা জায়গায় প্রায় মাটির গোড়া থেকে ১৫ থেকে ২০ সেন্টিমিটার উপরে এবং তার ১০ থেকে ১৫ মিলিমিটার চওড়া ছাল তুলে গোল করে বা বলয় আকারে তুলে ফেলতে হয়। আর এজন্য এটার নাম রিং বার্ডিং বা বলয় বার্ডিং বলা হয়। একইভাবে একই মাপে সায়নেরও গোল করে একটা ছোট কুঁড়ি সহ বাকল তুলে দেওয়া হয়। তুলে এনে ঠিক এইরকম ভাবে বলয় আকারে স্টকের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। আমরা যদি খেয়াল করি ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই কুঁড়িটি স্টকের মধ্যে এটা তো সায়ন থেকে এনে যখন স্টকে লাগানো হলো, সায়নের
বার্ডটি স্টকে সম্পূর্ণরূপে অ্যাডজাস্ট করে ফেলে এবং নতুন কুঁড়ি ছাড়ে। এই অবস্থায় স্টকের উপরের অংশটুকু কেটে দিতে হয়। শুধুমাত্র সায়ানের গাছটি থাকবে। আবার ২ টি একই গাছে যদি ২ টি মানে স্টক এবং সায়ানের বার্ড উন্নত জাতের হয়, ২ টাও একসাথে রাখা যায়। এই পদ্ধতিতে একই গাছে আমি একটু আগেই বলেছিলাম যে যেমন কুলের ক্ষেত্রে আমরা একই গাছের টক এবং মিষ্টি ২ ধরনের কুলি আমরা পেয়ে থাকি। এরকমও করা যেতে পারে। আবার চাইলে যদি অনুন্নত জাত হয়ে থাকে স্টক তাহলে তার উপর অংশ কেটে দিলে শুধুমাত্র সায়নের বৈশিষ্ট্যে এটা বড় হবে। আমরা চোখ কলম এর কিছু সুবিধা রয়েছে। আমরা যদি খেয়াল করি, একটি শাখা হতে অনেকগুলি কলম করা যায়। এটি একটি চোখ কলমের অ্যা ইতিবাচক দিক। ১ম বার কলম করার যদি জোড়া নাও লাগে, যদি বিফল হয়ে যায়, ২য় বার বা ৩য় বারও কিন্তু একই জায়গায় আবার কলম করা যেতে পারে। একজন কৃষক চাইলেও অনেক দূর থেকে সায়ন এনেও তার নিজের বাড়িতে স্টকে কলম করতে পারেন। বিশেষ করে আমি যদি বলি, যেমন রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আম গাছে যে আম হয়, সেই আমের বীজ যদি বাংলাদেশের অন্য এলাকায় বা পৃথিবীর অন্য এলাকায় লাগানো হয়, একই বীজের উৎপন্ন গাছ এবং তার ফলনে যে ফল হয়, স্বাদ কিন্তু মাতৃ উদ্ভিদের মতো হয় না। সেটা বিভিন্ন কারণে হতে পারে। জলবায়ুগত কারণ, মাটির বৈশিষ্ট্যের কারণ। এক্ষেত্রে অনেক কৃষকই তিনি রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ বা নওগাঁ ওসব এলাকা থেকে তিনি সায়নের ব্রাঞ্চও কেটে এনে নিজের এলাকার অন্য একটি আম গাছে ছোট চারাকে স্টক হিসেবে ব্যবহার করে সায়নের চোখটিকে স্টকে বসিয়ে দিতে পারেন। অন্তত দেখা যাবে হয়তো ভবিষ্যতে কাঙ্ক্ষিত যে উদ্ভিদের বৈশিষ্ট্য চাচ্ছেন একজন কৃষক, সেই ফলন পেতেও পারেন। তো মূলত এটা একটা এইসব উদ্দেশ্যেই মূলত এই ধরনের চোখ কলম করা হয়। বছরের অধিকাংশ সময়ই বিশেষ করে বর্ষার সিজন ছাড়া অধিকাংশ সময় এই ধরনের কলম করা যেতে পারে। আমরা চোখ কলমের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। বলতে পারেন এগুলি চোখ কলমের অসুবিধাও বলতে পারেন। চোখ কলম বসানোর কাজটি অত্যন্ত দ্রুত অর্থাৎ ৪ থেকে ৫ মিনিটের মধ্যে সম্পাদন করতে হয়। না করতে পারলে অনেক সময় বিফল হতে পারে। চোখ বসানোর ২০ থেকে ২২ দিন পর বসানো চোখটি সংলগ্ন বৃন্তটিকে স্পর্শ করলেই যদি বৃন্তটি খসে পড়ে তবে বুঝতে হবে যে চোখটি কাণ্ডে জোড়া লেগেছে। আর শীঘ্রই এর মধ্য থেকে সুপ্ত মুকুলটি জাগ্রত হয়ে নতুন শাখা উৎপন্ন করবে। এ সময় জোড়া স্থানের উপরিভাগে এলার বিটক অংশ সাবধানে সিকিটিয়ারের সাহায্যে ছেঁটে দেওয়া উচিত। চোখ কলম করা ছুরিটি বেশ ধারালো হওয়া উচিত। চোখটি তুলবার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন চোখটিকে আ চোখটিতে আঘাত না পায় এবং চোখটির ক্যাম্বিয়াম স্তর ও এলার ক্যাম্বিয়াম স্তর বা ভাজক কলা স্তর যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যদি আরো খেয়াল করি আরেকটা সতর্কতা যেখানে চোখ কলমের ক্ষেত্রে চোখ বসানোর পরে ওই স্থানে চোখটিকে কেবলমাত্র মুক্ত রেখে বাকি কর্তিত অংশগুলো অ্যালকালিনের সরু ফিতার সাহায্যে অথবা নরম মোম দিয়ে ভালোভাবে এঁটে দিতে হবে যেন ছেদন করা স্থান দিয়ে পানি বা বায়ু ভিতরে প্রবেশ করতে না পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কাটিং, লেয়ারিং এবং বার্ডিং ৩ ধরনের উদ্ভিদের জনন সম্পর্কে জানলাম। আর আজকের এই লেকচার তৈরিতে আমরা যেই বইগুলির সহযোগিতা নিয়েছি, ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ এগ্রিকালচার বাই আব্দুল আলিম, অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার প্রফেসর জিতেন্দ্রনাথ রায় স্যারের লেখা, অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার এন্ড ফরেস্টেশন লেখা মোহাম্মদ জিল্লুল বারী ও মোহাম্মদ মাহফুজুর রহমান খান স্যার, অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার জীবন কৃষ্ণ সাহা স্যার ও সুনির্মল চন্দ্র বসু স্যারের লেখা বই থেকে আমরা সহযোগিতা নিয়েছি। যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সকলের মঙ্গল কামনায় আমি আমার আজকের লেকচার এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।